হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং খুশির খবর যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টাফ সিলেকশন কমিশন আছে তারা কিন্তু সিজিএল এর নোটিফিকেশন 2024 বের করেছে। সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম, যেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি কিন্তু তাদের লেভেল কিন্তু 4 থেকে 7 এর যে সমস্ত পোস্টগুলো আছে, অর্থাৎ ইন্সপেক্টর লেভেল থেকে শুরু করে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লেভেলের যে পোস্টগুলো আছে তাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করেছে। তবে কিন্তু বর্তমানে সিজিএল গ্রুপ বি অফিসারদেরও এক্সাম নেই, তবে এই নোটিফিকেশনে কিন্তু তাদের কোনো উল্লেখ নেই। তাহলে দেখে নেওয়া যাক কত ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি, 17,727টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু গত বছরের বা তার আগের বছরগুলোকে যদি তুলনা করা যায়। আমরা কিন্তু অলরেডি ভিডিও শেষে দেখাবো যে বিগত বছরে কত ভ্যাকেন্সি ছিল। এই যে নোটিফিকেশনটা বেরিয়ে হচ্ছে, সেখানে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে 27শে জুলাই 2024 পর্যন্ত, এবং রাত সেই দিনের কিন্তু রাত 11টা পর্যন্ত। অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ আগামী মাসের 24শে জুলাই পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে রাত 11টা পর্যন্ত। কত ফিস লাগবে না অ্যাপ্লিকেশনের জন্য? 100 টাকা। কাদের জন্য? না, যারা কিন্তু ইউআর ক্যান্ডিডেট, আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য। তবে যদি আনরিজার্ভ ক্যান্ডিডেট মহিলা হয় বা অন্য কোনো কাস্টের মহিলা হয়, এসসি হয়, এসটি হয়, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়, এক্স সার্ভিসম্যান হয়, তাদের কিন্তু এই পরীক্ষায় বসার জন্য যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনে কোনো ফিস তাদের দিতে হবে না। তবে যদি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশনে ভুল হয়ে যায়, সাধারণত জেনারেলি অনেকেরই কিন্তু হয়ে যায় যে অ্যাপ্লাই করার সময় কারণ নামের স্পেলিং ভুল হয়ে গেল, বাবা মায়ের নাম ভুল হতো, ডেট অফ বার্থ ভুল হয়ে যেতে পারে, তবে কিন্তু কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এসএসসি কিন্তু তোমাদের দুটো দিন দিয়েছে। সেটা হচ্ছে 10ই আগস্ট এবং 11ই আগস্ট। এই দুটো দিনে কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছো সেটাকে তোমরা কিন্তু কারেক্ট করতে পারবে। তো এর পরে যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটা এসএসসি গ্রান্ট করবে না সেই অ্যাপ্লিকেশন কারেকশন করার জন্য। এই পরীক্ষাটি দেওয়ার জন্য, অর্থাৎ সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু বয়সের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু যেহেতু এখানে অলমোস্ট 35টি পোস্ট নিয়ে কিন্তু এক্সাম হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বয়সের যে ক্রাইটেরিয়া আলাদা আলাদা। কারোর ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া 18 বছর থেকে মিনিমাম থেকে 27 বছর, কারো 20 থেকে 30 বছর, কারো 18 থেকে 30 বছর, কারো 18 থেকে 32 বছর। ইন ডিটেলস এই পোস্টগুলো কিন্তু আমরা ভিডিওর শেষে কিন্তু আলোচনা করব কোন পোস্টের জন্য কোন বয়সটা দরকার। তবে সাধারণত যে সমস্ত লেভেল 6 এবং 7 এর যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু বয়সের ক্রাইটেরিয়া কিন্তু 20 থেকে 30 অথবা 18 থেকে 30। আর যে সমস্ত লেভেল 4 অথবা 5 এর পোস্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বয়সের ক্রাইটেরিয়া 18 থেকে 27 বছর। চলো, এদের ক্ষেত্রে আমি অলরেডি অ্যাপ্লাই বলে দিয়েছি যে পে লেভেল হচ্ছে লেভেল 4 থেকে 7 এর পোস্টের চাকরি। কিন্তু লেভেল 4 বলতে তোমাদের কতটা বর্তমানে গ্রস স্যালারি আসতে পারে সেটা কিন্তু 50,000 টাকার কাছাকাছি। আর লেভেল 7 বলতে তোমরা কিন্তু অলমোস্ট 80,000 to 85,000 এর মতো গ্রস স্যালারি কিন্তু ইন হ্যান্ড না হলেও কিন্তু গ্রসে কিন্তু তোমরা লেভেল 7-এ পেয়ে যাবে। কোয়ালিফিকেশন, যেহেতু আমরা অলরেডি বলছি 35টি পোস্ট নিয়ে এসএসসি সিজিএল এর নোটিফিকেশন পাবলিশড হয়েছে, তার মধ্যে 32টি পোস্ট অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন থাকলেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। বাকি যে তিনটি কি কি পোস্ট রয়েছে এবং তাদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কি কি ডিফারেন্স রয়েছে আমরা সেটা আলোচনা করব। সেক্ষেত্রে হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রির সঙ্গে তোমাকে 12 ক্লাসে কিন্তু ম্যাথে 60% থাকতে হবে। অর্থাৎ তোমার যদি 12 ক্লাসে ম্যাথ সাবজেক্টটি থাকে এবং তাতে 60% মার্ক থাকে প্লাস গ্রাজুয়েশন থাকে, তবে কিন্তু তুমি এই পরীক্ষাটি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারে বসতে পারবে। তবে যদি এটা না থাকে তবে কিন্তু তোমরা ব্যাচেলার ডিগ্রি কিন্তু যে কোনো স্ট্যাটিস্টিকের যে সাবজেক্ট রয়েছে তার উপর যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও পরীক্ষায় বসতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অফিসার গ্রেড 2। এক্ষেত্রে তোমার ব্যাচেলার ডিগ্রি দরকার স্ট্যাটিক্স এর উপর, এবং সেই যে ব্যাচেলার ডিগ্রি সেটা অ্যাটলিস্ট 3 বছরের ডিগ্রি হওয়া দরকার। তৃতীয়টি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন এনআর এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন দরকার, প্লাস যদি সম্ভব হয় তাহলে 1 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে যদি কোনো রিকগনাইজ ইউনিভার্সিটিতে, অথবা ল এর উপর ডিগ্রি বা হিউম্যান রাইটস উপর যে ডিগ্রি থাকে তোমার কিন্তু অগ্রাধিকার পাবে।
কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটারি না, গ্রাজুয়েশন হলেই কিন্তু যথেষ্ট। তবে এই বছর যারা ফাইনাল ইয়ারে কিন্তু তোমরা যারা গ্রাজুয়েশন করছো বা ব্যাচেলার ডিগ্রি করছো, তারা কি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে? ডেফিনেটলি তারা কিন্তু ফাইনাল ইয়ার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। তবে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে গ্রাজুয়েশনের ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি, সেটা কিন্তু 1/8/2024 মধ্যে কমপ্লিট হতে হবে, তবেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। আমরা কিন্তু জানলাম যে সিজিএল এক্সামের জন্য বিভিন্ন পোস্টের জন্য কি কি এজের বিষয়টি দরকার, ইন ডিটেলসে পরে আরো জানবো। তবে এক্ষেত্রে আরো জানা দরকার, যারা কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট, তারা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ যে পোস্টের জন্য ম্যাক্সিমাম 27 বছরের বয়সের কথা বলা রয়েছে, সেখানে কিন্তু 27+5 অর্থাৎ 33 বছর পর্যন্ত এজ পর্যন্ত কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে। তেমনি ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর কিন্তু তারা এক্সট্রা ছাড় পাবে কিন্তু এই পরীক্ষায় বসার জন্য। এবং তবে এক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, যে যে সমস্ত এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তারা যে সার্টিফিকেটটি তারা জমা করবে, সেটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট হতে হবে এবং সেই সার্টিফিকেট ইস্যু হওয়ার লাস্ট ডেট কিন্তু 24 জুলাই 2024, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট দিনের ডেট পর্যন্ত কিন্তু হতে হবে। তার পরবর্তী পয়েন্টে কিন্তু আমরা জানবো এক্সামিনেশন। এবার আমরা চলো জানি যে এই এক্সামটা কেমন হবে। এক্ষেত্রে বলি এর দুটো পার্ট হবে, একটা টায়ার 1 আর একটা কিন্তু টায়ার 2 এক্সাম হবে। টায়ার 1টা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এই টায়ার 1-এ তোমরা যে মার্কটা পাবে, সে মার্কটা কিন্তু মেন মেরিটে যুক্ত হবে না। এটা শুধুমাত্র টায়ার 2 এক্সামে কারা বসবে, কত লোক বসবে, তার জন্য একটা কোয়ালিফাইং মার্ক হিসাবে কিন্তু এই টায়ার 1টি কিন্তু ইন্ট্রোডিউসড করা হয়েছে। এই টায়ার 1-এ কিন্তু 4টি পার্ট হবে, সেটা হচ্ছে রিজনিং, জেনারেল অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ। এবং প্রত্যেকটি পার্টে কিন্তু 25টি করে কোশ্চেন থাকবে। তার মানে হচ্ছে 100টি টোটাল কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু থাকবে 2 করে, অর্থাৎ রিজনিং এর জন্য 25টি কোশ্চেনে 50 মার্ক, জেনারেল অ্যাপটিটিউডে 25টি কোশ্চেনে 50 মার্ক, সেম অ্যাজ ইট ইজ। তার মানে 100টি কোশ্চেন থাকবে টায়ার 1 এক্সামে এবং মার্ক থাকবে 200 এবং পরীক্ষার কিন্তু সময় থাকবে 1 ঘন্টা। এবং এই কোশ্চেন এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল করলে কিন্তু একটা কোশ্চেনের মার্ক কেটে নেওয়া হবে। এবার তোমরা যারা টায়ার 1 পাস করবে, তারা কিন্তু টায়ার 2 এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং টায়ার 2 মেরিটই কিন্তু উপরই বেস করে কিন্তু তোমাদের সিলেকশনটি হবে। এবং এই টায়ার 2 কিন্তু 3টি পেপার রয়েছে, চলো ইন ডিটেলসে জেনে নিই। তবে এই টায়ার 2 কিন্তু এই 3টি পেপার বাদেও 2টো পোস্ট রয়েছে, যার মধ্যে জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এবং ডবল এও, এদের জন্য কিন্তু কিছু আলাদা পেপারে এক্সাম দিতে হয়, সেগুলো কিন্তু আমরা এর সঙ্গে ইনক্লুড করছি না। বাকি যে সমস্ত ম্যাক্সিমাম পোস্টের জন্য টায়ার 2 এক্সাম দিতে হয়, তার যে পেপারগুলো কি কি, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করছি। পেপার 1 কিন্তু 1 ঘন্টা সময় থাকবে, সেখানে কিন্তু ম্যাথ এবং রিজনিং থাকবে এবং ম্যাথে কিন্তু কোশ্চেন থাকবে 30টা, রিজনিং এ কোশ্চেন থাকবে 30টা এবং প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু 3 মার্ক, অর্থাৎ ম্যাথ প্লাস রিজনিং মিলে কিন্তু 180 মার্ক, সময় 1 ঘন্টা। দ্বিতীয় পেপার কিন্তু ইংলিশ প্লাস জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশের 45টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের 25টি কোশ্চেন, টোটাল 70টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের মান 3, অর্থাৎ 210 মার্ক। তো 210 প্লাস 180, এই 390 মার্কের উপর কিন্তু মেরিট হবে এবং তার উপরে কিন্তু আমাদের চাকরি এবং পোস্টের নির্ধারণ হবে। তাছাড়া কি থাকবে না, পেপার 2 এর পরে কিন্তু পেপার 3 থাকবে, যেখানে কিন্তু কম্পিউটারের উপর কিন্তু কোশ্চেন হবে, যেখানে কিন্তু 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 3 করে থাকবে, টোটাল 60 মার্ক। এই কম্পিউটারের যে মার্কটা, এটাও কিন্তু কোয়ালিফাই, অর্থাৎ তোমাদের পাস করতে হবে। জেনারেলদের ক্ষেত্রে হলে মিনিমাম 5টি কোশ্চেন তোমাদের সঠিক হতে হবে এবং কিন্তু ওবিসি বা অন্য কারোদের ক্ষেত্রে কিন্তু 5টি কোশ্চেন মিনিমাম 20টি কোশ্চেনের মধ্যে কিন্তু সঠিক হতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের পরবর্তী সিলেকশন হবে। যদি এখানে ফেল করে যাও, তোমরা যত মার্কই এখানে পাও না কেন, তোমরা কিন্তু সিলেকশনে পাবে না। সো তোমাদের এই পেপারটা কিন্তু নাম্বার যোগ না হলেও এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এটাকে তোমাকে পাস করতে হবে। এবং তার পরবর্তী স্টেপ কিন্তু তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে, যেটি কিন্তু 2000 ওয়ার্ড 15 মিনিটে। আমরা প্রত্যেকে সরি 2000 লেটার 15 মিনিটে। 2000 লেটার মানে হচ্ছে 400টি ওয়ার্ড, 400টি ওয়ার্ড 15 মিনিট মানে হচ্ছে তোমার 26 থেকে 27-এর মধ্যে কিন্তু টাইপিং স্কিল দরকার কিন্তু এই পরীক্ষায় পাশ করার জন্য। তো অলমোস্ট তুমি 30 যদি তোমাদের টাইপিং স্কিল থাকে, তো অনায়াসে তুমি কিন্তু এই পরীক্ষাটি পাশ করে যাবে।
চলো তাহলে দেখে দিই ইয়ার ওয়াইজ ভ্যাকেন্সি এসএসসি সিজিএল কি ছিল সেটা একবার দেখে নিই। তাহলে কিন্তু এই বছরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা যে হিউজ ভ্যাকেন্সি তার কিন্তু একটা ধারণা পাবো। 2018-তে কিন্তু 11,005টি ভ্যাকেন্সি বেরিয়েছিল সিজিএল এর জন্য, 2019-এ 8,428টি, 2020-তে 7,035টি, 2021-এ 7,686টি এবং 2022-এ 36,001টি, যেখানে ইনক্লুডিং অন্য ভ্যাকেন্সি ছিল, এবং 2023-এ কিন্তু 8,415টি, এবং 2024-এ কিন্তু 17,727টি ভ্যাকেন্সি এবার বেরিয়েছে এসএসসি সিজিএল এর জন্য। সো তোমরা কিন্তু বি প্রিপেয়ার্ড হও এই এক্সামের জন্য, কারণ এই বছর কিন্তু হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, সামনের বছর কিন্তু এত ভ্যাকেন্সি নাও বেরোতে পারে। এবার আমরা অলরেডি জেনেছি লেভেল 4 থেকে লেভেল 7 এর পোস্টগুলো কিন্তু সিজিএল এ রয়েছে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট যে পোস্টগুলো লেভেল 7, লেভেল 5, লেভেল 6 এ রয়েছে সেগুলো একটু জেনে নিই। যেমন লেভেল 7 রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিস, যেটা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিসে, আইবিতে, মিনিস্ট্রি অফ রেলওয়েতে, এছাড়া মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে তাদের কিন্তু লেভেল 7। এছাড়া ইন্সপেক্টর যেমন কি কি না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, তারপরে কিন্তু এক্সামিনার ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, আইভিতে এসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ পোস্টাল সার্ভিসে, এরা কিন্তু সবই কিন্তু লেভেল 7 এর পোস্ট। লেভেল 6 এর মধ্যে রয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যার জন্য আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, আমরা যেটা অলরেডি আপলোড করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে, সেটা কিন্তু লেভেল 6 এর চাকরি। ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট ক্যাগে, সেটা কিন্তু লেভেল 6 এর চাকরি। এসআইএনআই তে, এছাড়া জেসেও, জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যারা হবে তারাও কিন্তু সব লেভেল 6 এর পোস্ট। তবে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, লেভেল 7 এবং 6 এ যে সমস্ত পোস্টগুলো রয়েছে ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের গ্রুপ বি এর নন গেজেটেড পোস্ট, এক্সেপ্ট কিন্তু ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এটা কিন্তু গ্রুপ সি এর চাকরি। এছাড়া ম্যাক্সিমাম কিন্তু লেভেল 7 এবং লেভেল 6 এর যে পোস্টগুলো রয়েছে সেটি ভারত সরকারের নন গেজেটেড গ্রুপ বি এর পোস্ট। এবং লেভেল 5 এবং লেভেল 4 এগুলো কিন্তু নন গেজেটেড গ্রুপ সি পোস্ট। লেভেল 5 এ কি কি পোস্ট রয়েছে না, জুনিয়র অ্যাকাউন্টে অডিটর, এছাড়া জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এছাড়া অডিটর অফ ক্যাগে এবং আদার ডিপার্টমেন্টে, এটা লেভেল 5 এর পোস্ট। কিন্তু সাধারণত অডিটর রিলেটেড অ্যাকাউন্ট রিলেটেড পোস্টগুলো কিন্তু লেভেল 5 এ রাখা হয়েছে সিজিএল। এবং লেভেল 4 এ কিন্তু রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত যেটা ইনকাম ট্যাক্সে থাকে কিন্তু সব কিন্তু লেভেল 4 এর চাকরি। তো এইভাবে কিন্তু আজকে আমি ভিডিওটি শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না।